চলো আজকে হচ্ছে তোমাদের দ্বিতীয় সেট শুরু করব এবং আজকেরও পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ দুই জায়গায় পেয়ে যাবে এবং দেখবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে থাকবে। এবং তোমাদের যদি প্রচুর পরিমাণে ভিউ এবং রিকোয়েস্ট আসে তাহলে আমি এখানে যতগুলো অঙ্ক আছে সমস্তগুলোই করিয়ে দেবো খুব তাড়াতাড়ি, দুই একদিনের মধ্যে। এবং এরই মধ্যে তোমরা জানো যে আমার বইয়ের দোকান রয়েছে, সেই কারণের জন্য ভিডিওটা দিতে একটুখানি লেট হলো, যে বইয়ের খুব চাপ রয়েছে, নতুন সেশন শুরু তো। এবার আসি দ্বিতীয় নাম্বার সেটে। দ্বিতীয় নাম্বার সেট হচ্ছে কলকাতা ডিস্ট্রিক্ট ইন্টার কলেজ, ঠিক আছে। এবং আগের দিনের মতন প্রত্যেকটা অঙ্ক যেমন করিয়ে দিয়েছিলাম সেরকম দেখো আমার তোমরা যদি সাপোর্ট করো একদিন আমিও এরকম ডিজিটাল বোর্ডে কিংবা ডিজিটাল পেন নিয়ে বসবো, কিংবা আমার সামনে ল্যাপটপ থাকবে, আমি ফোন থেকেই পুরো ভিডিওটা রেকর্ড করছি। এই কারণে দেখবে আমার গ্রিন স্ক্রিনও নেই পিছনে, কিংবা পুরো ভালো সেট আপও নেই। তা চলো, তোমাদের শুধুমাত্র সাপোর্টটা দরকার, আর কিছুই না। শুধু তোমাদের সাপোর্টটা দরকার, আর কিছুই না, ঠিক আছে। তোমার শুধু তাই। এবার চলো পরের কোশ্চেন। ফার্স্ট ফার্স্ট চলো বেশি কথা না বলে চলো শুরু করা যাক। হ্যাঁ, যে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী, প্রথম কোশ্চেন বলেছে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী কোন। এই ধরনের কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট এই বছর মাধ্যমিকের জন্য, যে ডাইরেক্ট থ্রু কোশ্চেন দিয়ে দেবে তোমাদের, ঠিক আছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী কোন রশ্মি? এক্স রশ্মি, ইউভি রশ্মি, আইআর রশ্মি এবং গামা রশ্মি। দেখো গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী হচ্ছে আইআর রশ্মি, ঠিক আছে। এবার আসি তোমাদের দ্বিতীয় কোশ্চেনে। দ্বিতীয় কোশ্চেনে হচ্ছে 32 গ্রাম মিথেনের পিভি এর মান কত, ঠিক আছে। আগের দিন দেখবে এরকম একটা কোশ্চেন আমি দিয়েছিলাম যে 32 গ্রাম মিথেনের পিভি এর মান কত। আমি আজকে আবার সেরকম একটা অঙ্ক করিয়ে দিচ্ছি নিচে, দেখো এখানে 32 গ্রাম পিভি আর বলেছে, মানে পিভির মান কত। আমরা জানি সূত্র হচ্ছে পিভি সমান সমান এন আর টি। এবার দেখো আর টি এর মান তো পরিবর্তন হবে না, শুধু মোলের মান, এন এর মান 10 হবে। এন এন সমান সমান কত? ডব্লু বাই এম। এবার দেখো তোমাকে ডব্লু বলে দিয়েছে 32, আর মিথেনের এম কত? মিথেনের সংকেত হচ্ছে CH4। তাহলে মিথেন যদি আমি করি তাহলে 6 দুগুণী কার্বনের হচ্ছে 6। এবার দেখবে তার বেশিরভাগ ক্ষেত্রেই কোনো পরমাণু থাকলে তার আণবিক ভরে তার দ্বিগুণ, তাহলে 6 হলে কত হবে? 12 যোগ হাইড্রোজেনের ক্ষেত্রে শুধুমাত্র একই থাকলে একই হয়, তাহলে কত হবে? 4, 12 আর 4 16। তাহলে দেখো 22 হলো, তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? দেখো সেই 2 আসছে, তাহলে কত হচ্ছে? তাহলে দেখো আমার এন এর মান কত পেয়ে গেলাম? 2 মোল আছে, এখানে কয় মোল আছে? 2 মোল আছে। তাহলে পিভি সমান সমান কত অ্যান্সার হবে? 2n আর সরি এন, আবার এন দিয়েছি কেন? পিভি সমান সমান তাহলে কত হবে? পিভি সমান সমান 2 আর টি, এটা হবে তোমার অ্যান্সার। এবার চলো অপশান দেখবো যে কোনটা রয়েছে। দেখো এ অপশান হবে হচ্ছে বি। এবার বলেছে 1.7 গ্রাম অণুতে 1.7 গ্রাম অ্যামোনিয়াতে কত সংখ্যক অণু আছে। আমরা জানি 1 মোলে অণু থাকে কত। এবার আমি আবার সাদা পেজে দেখতে হবে। 1 মোলে অণু থাকে তোমরা জানো 6.022 ইন্টু 10⁻23। এখানে বলেছে 1.7 গ্রাম। এবার আমার জানতে হবে মিথেনের 1 মোলের ভর কত, সরি অ্যামোনিয়ার 1 মোলের ভর কত? NH3, ঠিক আছে। তাহলে অ্যামোনিয়া হচ্ছে 14 + 3 মানে হচ্ছে 17। তাহলে 17 গ্রাম হচ্ছে 1 মোলের ভর, কিন্তু আমার আছে হচ্ছে 1.7 গ্রাম। তাহলে 1.7 গ্রাম মানে কয় মোল? 0.1 মোল। কত মোল? 0.1 মোল। তাহলে আমার এইখান থেকেও কত হবে? যে এবার আমরা ঐকিক নিয়মে করতে পারি যে 1 মোলে আছে হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। তাহলে 0.1 মোলে কত থাকবে? 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 0.1 ইন্টু 0.1। 0.1 কাটাকাটি করলে কত হবে? সেম থাকবে, 6.022 ইন্টু 10⁻22 হয়ে যাবে। এটা অ্যান্সার হয়ে যাবে কত? 10⁻22। তা তোমাদের অ্যান্সার হবে হচ্ছে সি। এবার আসি হচ্ছে যে 1.4 বলেছে তরল এবং প্রকৃতির আপতন পোষণ গুণাঙ্ক এক্স এবং ওয়াই হলে তাহলে কোনটা সত্য? দেখো প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান কি হবে সবসময়? কত আছে? 1.4। প্রকৃতি প্রসারণ গুণাঙ্কের মান সবসময় বেশি হয়, আর আপাত প্রসারণ গুণাঙ্কের মান সবসময় কম হয়। তাহলে কত হবে? অপশান বি। এবার হচ্ছে শূন্য মাধ্যমে পরম প্রতিসারাঙ্ক কত? পরম প্রতিসারাঙ্ক মনে রাখবে 1। শূন্য মাধ্যমে কত সব থেকে বেশি হয়? 1। বিশুদ্ধ আলোর ক্ষেত্রে বিশুদ্ধ আলোর মধ্যম বর্ণ কোনটি? মধ্যম বর্ণ মনে রাখবে সবুজ। মধ্যম বর্ণ কি? কোনটি? সবুজ।
4 ওহম এবং 6 ওহমের রোধ দুটিকে সমান্তরাল সমবায় যুক্ত করলে তাদের তুল্য রোধ কত? 4 ওহম এবং 6 ওহম। তাহলে দেখো 4, আমি এখানেই করে দিচ্ছি, নিচে ধরো, চলো নিচেই যাই। 4 ওহম এবং 6 ওহম হলে কত হবে? 1-এর 6 যোগ 1-এর 4। লসাগু কত? লসাগু করতে হয় না, এটা সোজা ট্রিক্স আছে। আমি আগে লসাগু করে দেখাই। লসাগু হচ্ছে কত? 6 গুণ 4, এখানে কত হবে? 6 যোগ 4, তাহলে কত হচ্ছে? 10/4=24। এবার এইটাকে আমার উল্টো করলে অ্যান্সার হবে কত? হবে 24/10। কেন? এইটার মান হচ্ছে 1/r এর মান, তাহলে আমার কিন্তু r এর মান চাই, নট 1/r। ঠিক আছে, কি বললাম? আমার r এর মান চাই, 1/r এর মান চাই না। তাহলে 1/r ইকুয়াল টু কত হচ্ছে? 10 বাই, একটুখানি ডিসপ্লে ডিস্টার্ব হয়ে গেল, আমি কেটে দিচ্ছি, আবার করছি। 1/r ইকুয়াল টু 10/24। তাহলে r সমান সমান কত হবে? 24/10 সমান সমান 2.4। এটা হচ্ছে আমার অ্যান্সার। এইবার দেখো, এইটাকে তোমরা যদি দুটো কখনো সমবায়, সমান্তরাল সমবায় দুটো দেয়, তখন তোমরা কি করবে? a গুণ b বাই a প্লাস b, ডাইরেক্ট এই সূত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারো। a গুণ b বাই ডাইরেক্ট a প্লাস b। তাহলে এই সূত্রে যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে কত হয়? দেখো, 4 গুণ 6/6 যোগ 4, তাহলে কত হচ্ছে? সেই 4×24/10, তাহলে সেই কত হচ্ছে? 2.4। দেখো, সেই একই হবে অ্যান্সার। তোমরা যদি দুটো থাকে, তাহলে তোমরা সংক্ষেপে এই সূত্রে অ্যাপ্লাই করতে পারো। তাহলে কত হচ্ছে? 2.4। বাল্যচক্রের নীতিতে যে নিয়ম মেনে চলে সেটা কোন সূত্র অনুযায়ী মেনে চলে? দেখো, এটা তোমরা সবাই জানো, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। বাল্যচক্র আর মোটর দুটো সেম জিনিস, তাহলে সেটা হচ্ছে বামহস্ত নিয়ম। আর যদি বলে ডানহস্ত নিয়ম, তাহলে কোনটায়? মনে রাখবে, জেনারেটরের ক্ষেত্রে, তার উল্টোটার ক্ষেত্রে। এবং আলফা কণার ইলেকট্রন সংখ্যা কত? আলফা কণার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 0। আলফা কণার ইলেকট্রন সংখ্যা কত? 0, কারণ আলফা কণার কোনো ইলেকট্রন সংখ্যা থাকেই না। 1.10 বলেছে হচ্ছে পর্যায় সারণীতে প্রধানত আকরিক গঠিত মৌলগুলি কত নাম্বারে থাকে? আকরিক গঠিত মৌলগুলি থাকে হচ্ছে 16 নাম্বারে। এই কারণের জন্যই ওইগুলোকে চ্যালকোজেন মৌল বলা হয়, কারণ এরা আকরিক গঠন করতে পারে। যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড, হাইড্রোজেন, অ্যালুমিনিয়াম অক্সাইড, তারপর এরকম আরও যে নামগুলো আছে, সালফার এবং অক্সিজেন যত আকরিক আছে, তবে প্রত্যেকের সাথে যুক্ত আছে, তার জন্য একে বলা হয় চ্যালকোজেন গ্রুপ। 1.11 সর্বোচ্চ নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বর্তমান কোনটিতে? সেটি হলো কি? দেখো, এর মধ্যে তোমরা একবারে যারা পড়াশোনা করো তারা দেখলেই বুঝতে পারবে কোনটা। আর যারা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বর্তমান সর্বোচ্চ, সেটা হচ্ছে অপশান ডি। কী হবে? নাহলে করে করে তোমাদের ট্রাই করতে হবে। কত হবে? অপশান ডি। এবার বলছে 1.12 মরিচা, সরি কী বলছে? মৌর্যবর্তে লোহা এবং অক্সিজেনের যথাক্রমে কি হয়? জারণ বিজারণ না বিজারণ জারণ? এই দেখো, জারণ বিজারণ তো অবশ্যই হবে, কিন্তু এখানে কনফিউজটা কি দিয়েছে? জারণ বিজারণ না বিজারণ জারণ? মনে রাখবে, বিজারণ জারণ হয়, এটা জারণ বিজারণ হয়। জারণ না হলে বিজারণ হওয়া অসম্ভব। এবার হচ্ছে লেড অ্যাসিডের সিক্ত পেপার কালো হয়ে যায় কোন বাষ্পের জন্য? লেড অ্যাসিডের সিক্ত পেপার কালো হয়ে যায় শুধুমাত্র H2S এর জন্য। মনে রাখবে কিসের জন্য? H2S এর জন্য। কাঁসা এবং পিতল উভয়ের মধ্যেই থাকে কোন উপাদান? মনে রাখবে, এটার আমি একটা ট্রিক্স ভিডিও বলে দিয়েছিলাম, কোনটা কিভাবে মনে রাখবে। অপশান ডি হবে এটার অ্যান্সার। এটার অ্যান্সার কী হবে? অপশান ডি, তামা। ভিনিগার উৎপাদনকারী মূলক কোনটি? ভিনিগার উৎপাদনকারী মূলক হচ্ছে, মনে রাখবে, সেই অ্যাসিডিক অ্যাসিড CH3COOH। এবার আসি পরের নাম্বার সেটে, পরের নাম বিভাগ খতে। বিভাগ খতে হচ্ছে, দেখো, একটি অচিরাচিত শক্তি, দেখো অচিরাচিত শক্তি বায়ু শক্তি, তারপর হচ্ছে সৌরশক্তি, তারপরে হচ্ছে তোমার এই জলবিদ্যুৎ কেন্দ্র, যেগুলো প্রত্যেকটাই কি জোয়ার ভাটা শক্তি, এগুলো কি অচিরাচিত শক্তি। এবার বলেছে সিএনজির মূল উপাদান কি? এটা তোমরা জানো সবাই, মিথেন। তারপরে বলেছে গ্রিন হাউস গ্যাস দ্বারা পৃথিবীতে যে রশ্মি বিকৃত হয়ে রশ্মি শোষিত হয়, সেটা কি? অবলোহিত রশ্মি। তারপরে দেখো, কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতন আচরণ করে? দেখো, এই কোশ্চেনটা কিন্তু বড় কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট তোমাদের জন্য, যখন বলবে কেন। ঠিক আছে, এটার অ্যান্সার হবে নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রায়। 2.4 বলেছে নির্দিষ্টভাবে কোনো গ্যাসের আয়তন এবং চাপের মধ্যে সম্পর্ক কি? দেখো, চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক কি জানি আমরা? ভি ভ্যারিজাস 1/P। চাপ, দেখো, একটা বেলুনকে তোমরা যদি চাপ দাও, তাহলে তার আয়তন কমবে। বেলুনের উপর চাপ প্রেসার তুলে নিলে আয়তন কমে যাবে, আয়তন বেড়ে যাবে। তাহলে কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। এবার বলেছে 2.5-এ একটি কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক আলফা হলে পদার্থটির ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আয়তন আলফা এ হলে
পদার্থটির আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে? দেখবে আয়তন প্রসারণ গুণাঙ্ক 1.5 গুণ হবে। কত হবে? 1.5 এ। এটা হবে তোমার অ্যান্সার। কারণ আমরা জানি 3/2 কত হবে? 3 বিটা সমান সমান, সরি ভুলে গেছি, গামা সমান সমান 3/2 বিটা। তাহলে আমার এখানে গামা সমান সমান কত হবে? 3/2 এ। তাহলে কত হচ্ছে? 1.5 এ। বাস আনসার শেষ। তামার পাত্র এবং লোহার পাত্রের অবস্থিত জলের প্রকৃতি প্রসারণ গুণাঙ্কের কিরূপ পার্থক্য? দেখো লোহার পাত্র এবং তামার জলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের কোনোই পার্থক্য হবে না, যা পার্থক্য হবে আপাত প্রসারণ গুণাঙ্কের। এই কারণেই তো বলা হয় প্রকৃত প্রসারণ গুণাঙ্ক পদার্থের নিজস্ব ধর্ম। 2.6 কি বলা হয়েছে? 2.6 বলা হয়েছে যে কোনো বস্তুর কোথায় উত্তল লেন্সের বিবর্ধক কাচরূপে ব্যবহার করবে। দেখো বিবর্ধক কাচরূপে ব্যবহার করতে হলে তোমাকে রাখতে হবে হচ্ছে ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝখানে। এবার বলেছে বস্তুর অবস্থানে কোথায় হলে এটা তো পড়া গেল। ডিসি অপেক্ষা এসি ব্যবহারের দুটো সুবিধা। দেখো মনে রাখবে 2% কনজিউম হয় বেশি, মানে আমার শক্তি সঞ্চয় হয়। তারপর হচ্ছে এসিকে অনেক দূরে নিয়ে যাওয়া হয়, তার কোনো ক্ষয় হয় না। এটা ভালো, এটা সবথেকে বড় কারণ। এই কারণে এসি তৈরি করা হয়েছিল। কোন ধরনের লেন্সের ব্যবহারে দূরদৃষ্টি কমে যায়? দূরদৃষ্টি কমে যায় হচ্ছে উত্তল লেন্সের ব্যবহারে। কি বললাম? উত্তল লেন্সের ব্যবহারে। তারপর হচ্ছে একটি তামার পাত্রে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক অপরিবর্তিত রেখে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 2% বৃদ্ধি করা হলে রোধের কিরূপ পরিবর্তন হবে? রোধেরও 2% পরিবর্তন করা হবে। এইবার বলেছে হচ্ছে একটা সমীকরণ দিয়ে দিয়েছে, এই সমীকরণে তোমাকে লিখতে হবে যে কি হবে। দেখো এই সমীকরণে হিলিয়াম তো দিয়েছে এবং এর সাথে কি হবে তোমার কি নির্গত হয়? এর সাথে তোমার একটা নিউটন কণা নির্গত হয়। কি হয়? একটা নিউটন কণা, নিউটন 0 অন, এটা নির্গত হবে। ঠিক আছে, সত্য মিথ্যা বলেছে। কি বলেছে? যে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া কোনো আঘাতকণিত প্রয়োজন হয় না। হ্যাঁ, নিউক্লিয় সংযোজনে কোনো আঘাত প্রয়োজন হয় না, নিউক্লিয় বিভাজনের প্রয়োজন হয়। তারপরে দেখো শক মিলাতে হবে। নিক্টোজেন মৌল কোনটা? দেখো নিক্টোজেন নাইট্রোজেন শ্রেণীকে বলা হয়, নিক্টোজেন হবে নাইট্রোজেন। তরল ধাতু কোনটা? তরল ক্ষার ধাতু কোনটা? তরল ক্ষার ধাতু হচ্ছে সিএস। এবার বলেছে ডোলারুমিনে কোন উপাদান প্রদান থাকে? এল। চ্যালকোপাইটের হবে হচ্ছে সিইউ। ঠিক আছে। 12.2 সমযোজী ক্লাসাকার পদার্থের উদাহরণ দিতে বলেছে। সমযোজী ক্লাসাকার পদার্থ হবে SiO2। তারপরে কোশ্চেন দেখো, NaCl এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন গ্যাসটির নাম কি? ক্যাথোডে কি হবে? ক্যাথোডে সবসময় মনে রাখবে ধনাত্মকটা উৎপন্ন হয়। তাহলে এইচ যাবে ওখানে, কি উৎপন্ন করবে? H2 উৎপন্ন করবে। তারপর হচ্ছে উষ্ণতা বৃদ্ধিতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের রোধ ড্যাশ পায় এবং পরিবাহিতা ড্যাশ হয়। দেখো রোধ বৃদ্ধি পায় এবং পরিবাহিতা হ্রাস পায়। দেখবে রোধ যত বৃদ্ধি হবে কি হয়? রোধ বৃদ্ধি পায় আর পরিবাহিতা হ্রাস পায়। তারপরে দেখো তরল HCl তড়িৎ পরিবহন করে। হ্যাঁ, তড়িৎ পরিবহন করতে পারে। বিলীয়মান রঙে উপস্থিতি নির্দেশকটার নাম কি? ফেনফথেলিন। বিলীয়মান রঙে উপস্থিত নির্দেশকটার নাম কি? ফেনফথেলিন। তারপর বলেছে দুটি গ্যাস সংস্পর্শে একটি কঠিন উৎপন্ন হয় এমন একটি উদাহরণ দাও। দেখো আমি যদি লিখে দিই দুটি গ্যাস, যেমন একটি গ্যাস হচ্ছে অ্যামোনিয়া গ্যাস NH3 প্লাস HCl, উৎপন্ন হবে কি? NH4Cl, এটা উৎপন্ন হবে। তাহলে ওটা কি? কঠিন পদার্থ এবং ওটা দুটো কি? গ্যাস। এবার দেখো ওলিয়াম কি? ওলিয়ামের সংকেত, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ওলিয়াম কি? H2S2O7, একে বলা হয় ওলিয়াম। এবার হচ্ছে নিচের সংকেতের ইউপ্যাক নামকরণ কি হবে? দেখো কটা কার্বন আছে? একটা, দুটো, তিনটে, চারটে কার্বন। তাহলে এটা কি আসবে? বিউট আসবে, বিউট। এবং 2 নম্বরে দেখো তোমার কি আছে? 2 নম্বরে একটা অক্সিজেন আছে, তাহলে এটা কি আসবে? বিউট-2-ওন। বিউট-2-ওন কি আসবে? ওন আসবে, বিউট-2-ওন আসবে। তারপরে দেখো 4টি পরমাণুর যুক্ত অ্যালকাইনে কটি হাইড্রোজেন পরমাণু আছে? 4টি পরমাণু যুক্ত অ্যালকাইনে কটা পরমাণু থাকে? 6। অ্যালকাইন কটা থাকবে? 6টা। অ্যালকাইন হচ্ছে কি? CnH2n, ঠিক আছে, -2। তাহলে কি হবে? দেখো এখানে যদি বসাও তাহলে 4 দুগুণী 8, 8 বিয়োগ 2 সমান সমান কটা হবে? 6টা।
তারপরে দেখো ইথানল এবং ডাইমিথাইল এবং ইথারের মধ্যে সমবায়তা দেখা যায়। কী ধরনের সমবায়তা দেখা যায়? কার্যকারী সমবায়তা বা কার্যকারী সমবায়বতা দেখা যায়। এরপরের দিন তোমাদের 3 নম্বর সেট করাবো এবং এর মানে কি বলে পিডিএফ বা ছবি আমি আমার টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।